উপদেষ্টারা কি আসলেই এমন কোনো কাজ করেছেন যে তাদের নিরাপদে পালিয়ে যাওয়া, দেশে থাকা সেই জায়গাগুলোই আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে? ২,০০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার ২ উপজেলাতেই ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রামে চোর যখন শীত কেটে ঘরে ঢুকতো, তা আমরা ছোটবেলা থেকে শুনে আসতাম, প্রথম কাজটা ছিল দরজার খিলটাকে যে খুলে রাখতো, যাতে করে টের পেলে সাথে দৌড় দিয়ে সে বের হয়ে যেতে পারে। আমাদের দেশে ক্ষমতায়, সেটা আপনার ইউনিয়ন পরিষদ হোক অথবা পার্লামেন্ট হোক, কেউ যখন কোনো না কোনো ভাবে ক্ষমতা সে যখন অর্জন করে, তখন সেইটাকে একটা গণিমতের মালের মতো ইউজ করে, বুঝতে পারছেন? আবার অনেকে বলে পৈতৃক সম্পত্তি। যিনি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, আবার সরকারেও প্রথম ৫-৬ মাস ছিলেন, তিনি তার কলিগ অন্যান্য উপদেষ্টা সম্পর্কে কিন্তু এই অভিযোগটা উত্থাপন করেছেন। বলা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক এখন যে উপদেষ্টারা আছেন তারা আখের গুছিয়েছেন, এবং আরেকটি বিষয় বলা হচ্ছে তারা সেফ এক্সিটের জন্য কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছেন। কি এমন অপরাধ করে ফেললেন যে উপদেষ্টারা এই 14 মাসে তাদের সেফ এক্সিট নিতে হবে, কিংবা এই আলোচনাটাই বা কেন? আপনার কাছে কি মনে হয় উপদেষ্টারা কি আসলেই এমন কোনো কাজ করেছেন যে তাদের নিরাপদে পালিয়ে যাওয়া, দেশে থাকা সেই জায়গাগুলোই আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে? দেখুন, এই যে আলোচনাটি আপনি যেটা আজকে এই বিষয়টি নিয়ে আসলেন আলোচনা শুরু করলো কারা? তারা তো এই সরকারি অংশ, তাই না? এটা প্রথমত নাহিদ ইসলাম বললেন কথাটা, যে আখের গুছিয়েছেন বা সেফ এক্সিট খুঁজছেন সবাই, তাই না? নাহিদ ইসলাম কে? তিনিও তো এই সরকারে ছিলেন ৫-৬ মাস। শুধু তাই নয়, যে গণ অভ্যুত্থানে তিনি একদম প্রথম সারির নেতৃত্ব দানকারী একজন ব্যক্তি। তো যিনি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, আবার সরকারেও প্রথম ৫-৬ মাস ছিলেন, তিনি তার কলিগ অন্যান্য উপদেষ্টা সম্পর্কে কিন্তু এই অভিযোগটা উত্থাপন করেছেন। এখন এবং আমরা প্রধান উপদেষ্টাকে কিন্তু বলতে শুনেছি প্রথমে যে তার নিয়োগকর্তা কিন্তু ছাত্ররা, তাই না? তো নাহিদ ইসলাম তো সেই ছাত্রদেরই প্রতিনিধি। তাহলে যে নিয়োগকর্তারাই কেন আজকে এই প্রশ্নগুলো অন্যান্য উপদেষ্টা সম্পর্কে করলেন, এটি একটা বিষয়। এখন এটি কি অভিমান না গ্রিভেন্স? সেখান থেকে এটাও আলোচনায় থাকা দরকার। আরেকটি বিষয় হলো যে সেফ এক্সিটের কথাটি কখন আসে? যখন সেফ এক্সিট আবার কি, অর্থাৎ ওনার একটা দায়িত্ব পালন করতে এসছেন উপদেষ্টারা, অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা ব্রিজের কাজ করছেন, অর্থাৎ একটি সরকারের কাছ থেকে চলে গেছে, শূন্যতা সৃষ্টি হয়েছে, একটা সেতু হিসাবে কাজ করছে এই অন্তর্বর্তী সরকার, তারা ভবিষ্যতে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটি হস্তান্তর করে দিবেন, তাই না? এখন এই সময় তাদের যে দায়িত্ব সেটা যদি পালন করে, তাহলে তাদের সেফ এক্সিটের প্রয়োজন হবে কেন? কেন সেফ এক্সিটের কথা আসছে? সেফ এক্সিটটা কখন বলা হয়? দায় মুক্তি। আমি যদি বলি দায় মুক্তি, তার মানে কি? তারা অপরাধ করেছেন, যাতে ভবিষ্যতে তারা যখন চলে যাবেন ক্ষমতা হস্তান্তর করে, তাদের জন্য সেই অপরাধের জন্য আইনের আওতায় না আনা হয়, সেটাই তো সেফ এক্সিট। আমরা কেন নিরাপদ এক্সিটের কথা ভাববো? আমরা ভাববো সম্মানের সঙ্গে এক্সিট। ওনার একটা দেশের ক্রান্তিকালে একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন, সেজন্য আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে তাদেরকে বিদায় দিব। তারা অনিশ্চয়তা বোধ করছেন কেন? এটা এটা যেমন একটা জিনিস। আরেকটা ছিল আখের গুছিয়েছে, এই যে কথা, এটি কিন্তু অত্যন্ত মূল্যবান। আখের গুছিয়ে থাকলেই তো সেফ এক্সিটের প্রশ্ন আসে, ঠিক কিনা? আখের যদি না গুছিয়ে থাকে তাহলে সেফ এক্সিটের প্রসঙ্গটাই আসে। তাহলে আখের যে গুছিয়েছে সেটা তো বিভিন্ন সময় আমরা দেখেছি কিভাবে কি করছে, কোন কোন মন্ত্রণালয়ে কার কার কোথায় কি হচ্ছে, এগুলো বিভিন্ন মিডিয়াতে আসছে। এখন এগুলো যদি সত্য হয়, যেমন ধরেন ২ জন উপদেষ্টার ব্যক্তিগত সহকারীকে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে সরে যেতে হয়েছে, ঠিক কিনা? তাহলে কেন করতে হলো? তারপরে আবার আমরা মোস্ট রিসেন্টলি দেখলাম যে ২,০০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার ২ উপজেলাতেই ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নির্বাচনের প্রাককালে, এবং এই উপদেষ্টা সেখানে ইলেকশন করবেন বলে ডিসিশন নিয়েছেন, তাই না? তাহলে এটা কি নির্বাচনকে প্রভাবিত করার জন্য তার ২টা উপজেলাতেই আপনার ৪০০-৩০০-৭০০ কোটি টাকা, ২,০০০ কোটি টাকার মধ্যে সারা বাংলাদেশের উন্নয়ন? তো এগুলো তো আখের গোছানোর বিষয়। তার মানে আমার এলাকায় আমি ৪০০ কোটি টাকা অনুদান দিলাম যাতে নির্বাচনে আমি পাশ করে বেরিয়ে আসতে পারি। তো এই 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 বিষয়গুলো সামনে আসছে বলেই আজকে এই কথাগুলো আসছে। এবং নাহিদ ইসলাম কেন কথাগুলো বললেন, পরবর্তীতে হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলমও কেন বললেন, এবং এনসিপি স্পষ্টই বলেছে এটা আমাদের দলীয় অবস্থা,
ঠিক কিনা? তার মানে এনসিপি দায়িত্ব নিয়ে বলছে। তাহলে এনসিপি তো সরকারের একটা পার্টনার, আমরা জানতাম। তাহলে সেই এনসিপি যখন বলে দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতেই নাহিদ ইসলাম এই কথা বলেছেন, তখন তো আমাদের এগুলো নিয়ে ভাবতে হয়। আমরা যারা বাইরে আছি, সাধারণ জনগণ, আমাদের মধ্যে প্রশ্ন, নানা রকম প্রশ্নের অবতারণা হচ্ছে, এবং এগুলো রিলি আমরা উই আর সারপ্রাইজ। সেই সঙ্গে আমরা কি বলবো, মানে খুবই ফ্রাস্ট্রেটেড। আমরা আসলে এটি প্রত্যাশা করিনি। জি, আমি ডক্টর আলাউদ্দিন আপনার কাছেও এটি জানতে চাই। সেটা হলো যে, যেটি মোহাম্মদ মালেক বলছিলেন যে এনসিপি কেন বলছে, যেখানে এনসিপির একজন উপদেষ্টা, যিনি এনসিপি অর্থাৎ এই ছাত্রদের, বৈষম্যমূলক ছাত্রদের এই একজন প্রতিনিধি হিসেবে এখনো সরকার আছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যার মন্ত্রণালয় নিয়ে এত অভিযোগ, অর্থাৎ আখের ঘুচানোর কথা যদি থাকে তো তার মন্ত্রণালয়ের দিকে এক নম্বরে আঙ্গুল যায়, সেটি এনসিপি বলছে। এবং আসলে কি আপনার কাছে মনে হয় যে উপদেষ্টারা এত বেশি অপকর্ম করে ফেলেছেন যে তাদের সেফ এক্সিট নিতে হবে? আচ্ছা, খুব এটা আসলে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে নাহিদ ইসলাম বলেছেন, এবং ওনারা সরকারের পার্টনার হোক অথবা অন্য কোনো ভাবে হোক, আমরা জানি যে এই জুলাই অভ্যুত্থানের তারা হচ্ছে অগ্রনায়ক ছিলেন। তারা নিশ্চয় ভালো জানেন যে অভ্যন্তরে কি হচ্ছে। আমরা তো দূর থেকে, আমাদের কাছে সে তথ্য নেই। নাহিদ ইসলাম হয়তো সবচেয়ে ভালো ব্যাখ্যাটা দিতে পারতেন, তো তিনি সেগুলো ডিসক্লোজ করেন নাই, তিনি ওপেন করেন নাই। তো আমরা বলেছেন করবেন, সময় হলে করবেন, সেটি বলেছেন। সেটাই ঠিক আছে। এখানে কয়েকটা বিষয় দেখেন, মালিক ভাই একটা জিনিস পরিষ্কার বলেছেন, সেটা হচ্ছে যে আখের গুছানোর, সরি, আপনার হচ্ছে সেফ এক্সিটের প্রশ্নটা কখন আসে দুই ভাবে। উনি একটা বলেছেন, সেটা হচ্ছে অনেক সময় আপনার ওই যে গ্রামে যখন চোর যখন শীত কেটে ঘরে ঢুকতো, তা আমরা ছোটবেলা থেকে শুনে আসতাম, প্রথম কাজটা ছিল দরজার খিলটাকে যে খুলে রাখতো, যাতে করে টের পেলে সাথে দৌড় দিয়ে সে বের হয়ে যেতে পারে। তা আপনি একজন চোরের থেকে আপনি জিনিসটা বুঝতে পারেন যে চুরি যদি করে থাকে তার সেফ এক্সিট, কোনো ক্রাইম করে থাকলে সেফ এক্সিট। কিন্তু আরেক ভাবে আপনি সেফ এক্সিটের কথা চিন্তা করতে পারেন। অনেক সময় আমরা অনাকাঙ্ক্ষিত ভাবে আরেকজনের স্পেসের ভিতরে ঢুকে যাই, তখন তার কোনো না কোনো ভাবে তার ক্ষমতা চ্যালেঞ্জ হয়, বা তার পাওয়ার, তার কোনো স্বার্থ যখন বিঘ্নিত হয়, তখন এটার আবার আমি কষ্টটা বুঝি যে আমি এই জায়গায় আসলে অনাকাঙ্ক্ষিত, তখন আমি তাড়াতাড়ি আমার পিঠ বাঁচানোর একটা চেষ্টা করতে পারি। তো আমি জানি না যে নাহিদ আলম যেটি বলেছেন সেটি আসলে এই দুইটার কোনটি, যেটা কি আসলে ক্রাইম করে সেফ এক্সিট খুঁজছেন, নাকি ক্ষমতার অপ্রত্যাশিত জায়গায় ওনারা পা রেখে ওনারা বুঝছেন যে ওনারা আসলে এটার জন্য। এবং একটা ইঙ্গিত তিনি দিয়েছেন যে কোন কোন উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছেন, তার মানে ক্ষমতা ভাগাভাগির একটি বিষয় ইঙ্গিত তিনি করেছেন। সেটিও আপনার অপরিষ্কার, মানে হচ্ছে আবার আখের গুছানোর কথা বলছিলেন, সেই কারণে। হ্যাঁ, একটা জিনিস কিন্তু তিনি কিন্তু এটা স্পষ্ট করে বলেছেন যে আখের গুছিয়েছেন। হ্যাঁ, তার মানে অর্থনৈতিক। আমি জাস্ট একটা কমেন্ট বলবো আখের গুছানোর বিষয়টা। আসলে দেখেন, আমরা তো আমাদের দেশকে যতটুকু যেভাবে চিনি, সেটা হচ্ছে যে আমি একটা কথা বলি, আমাদের দেশে ক্ষমতায়, সেটা আপনার ইউনিয়ন পরিষদ হোক অথবা পার্লামেন্ট হোক, কেউ যখন কোনো না কোনো ভাবে ক্ষমতা সে যখন অর্জন করে, তখন সেইটাকে একটা গণিমতের মালের মতো ইউজ করে, বুঝতে পারছেন? আবার অনেকে বলে পৈতৃক সম্পত্তি, মানে কোনো এটার কোনো ইয়ে নাই, মানে সুযোগ পেলেই আপনার হচ্ছে তার খেতে হবে, সুযোগ পেলেই তার এটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, তো আপনি একটা জিনিস খুব চিন্তা করেন যে নাহিদ ইসলাম যদি ফ্রাস্ট্রেটেড হয়, এনসিপি যদি ফ্রাস্ট্রেটেড হয়, এটা তো অমূলক কোনো কিছু না। কারণ হচ্ছে জুলাই অভ্যুত্থানে অসংখ্য জীবনের বিনিময়ে আজকে এই পর্যন্ত এসেছে, যে লোকগুলোকে ট্রাস্ট করে উপদেষ্টা পদে বসানো হয়েছে। আমি আজও বুঝতে পারি না যে ওনারা আসলে এক বছরে দৃশ্যত ওনারা কি করেছেন। আমি আপনাকে একটা কথা বলি, সরকারি অফিসে আপনি যখন বস হন, আমাদের দেশে কি হয়, গেলে আপনাকে সিগনেচার করতে হয়। আপনি সিগনেচার করতে করতে দেখবেন যে আপনার লাঞ্চের সময় হয়ে গেছে, আবার সিগনেচার করতে করতে আপনি দেখবেন আপনার বাসায় চলে যাওয়ার সময় হয়েছে। হ্যাঁ, এই ননসেন্সের ভিতরে থেকে আপনি যদি মনে করেন যে আপনি জুলাইয়ের বা চেতনাটাকে আপনি ধারণ করেন আর আপনি বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনে কাজ করেন, এইভাবে তো সম্ভব না আসলে ভাই। ওখানে তো আপনাকে রেডিক্যাল ডিসিশন নিতে হবে। আপনি যদি বাংলাদেশের ভঙ্গুর সিস্টেম এবং হচ্ছে যে ননসেন্স সিস্টেমটাকে আপনি যদি মনে করেন যে ওইটা ফলো করে আপনি চেঞ্জ করবেন, আপনার তো ওই টাইমও নেই। আপনি করবেন কিভাবে? আপনাকে তো প্রায়োরিটি ঠিক করতে হবে যে কোন জায়গাগুলো করে আপনি দেশের একটা, যে কয়টা আপনার প্রায়োরিটি, বিচার একটা প্রায়োরিটি, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা একটা প্রায়োরিটি, এটার সাথে রিলেটেড কতগুলো রিফর্ম প্রায়োরিটি, অগ্রাধিকার ভিত্তিতে আপনি এই কাজগুলো করে, এটাই আপনার কাজ।
এখন এই কাজগুলো তো আপনার স্টুডেন্টরা যেভাবে ধারণ করে সেটা তো আপনার হচ্ছে এই উপদেশটা, ওনারা তো হচ্ছে যে আগের প্রথাগত সিস্টেম থেকে আসা, এদের মধ্যে অনেকে আমলাও আছেন, ওনারা তো ওই সিগনেচারের কাজে করেছেন, ওনাদের তো আসলে মানে এটার বাইরে, এই বক্সের বাইরে গিয়ে ওনাদের চিন্তা করার ক্ষমতার ব্যাপারে আমার যথেষ্ট পরিমাণে মানে হচ্ছে যে সন্দেহ আছে। তো এই জায়গাগুলো ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করছে এবং এটা আমাদেরকে হতাশ করবে। বাংলাদেশের এরকম একটা আপনার হচ্ছে যে ক্রিটিক্যাল মোমেন্টে ওনারা যদি ফেল হন, এটা কখনো এই 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 জেনারেশনও আপনার ভুলবে না, এবং জাতি হিসেবে আমরা তাদেরকে ক্ষমা করবো না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।